ইরান মারাত্মক কাদের এবং এমাদ ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে, কারণ আইডিএফ গাজার যুদ্ধবিরতি ভেঙে দিয়েছে। গোপন ক্ষেপণাস্ত্র ঘাঁটি প্রকাশ। ইরানের নতুন অস্ত্রাগার ইসরায়েলের জন্য সরাসরি সতর্কীকরণ। তেহরান থেকে প্রায় 2000 কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য কাদের এইচ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রস্তুত রয়েছে বলে জানা গেছে। গাজা যুদ্ধবিরতির পর ইরানের সামরিক বাহিনী তাদের ক্ষেপণাস্ত্র উৎপাদনে বড় ধরনের আপগ্রেড চালু করেছে। আইআরজিসি ইরানের একটি ভূগর্ভস্থ ঘাঁটি থেকে উন্নত কাদের এবং এমাদ ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে। ওদিকে আইডিএফ দাবি করেছে দক্ষিণ গাজার রাফায় হামাস যোদ্ধারা আকস্মিক আক্রমণ শুরু করেছে। প্রতিশোধ হিসেবে আইডিএফ রাফা শহরের একাধিক লক্ষ্যবস্তুতে বিশাল বিমান হামলা চালিয়েছে। এমন সময়ে ইরানের কাদের এবং এমাদ ক্ষেপণাস্ত্রের আপগ্রেডের খবর সামনে এলো। ইরানের কাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে এখন অ্যান্টি ইলেকট্রনিক যুদ্ধবিধ্বংসী ব্যবস্থা রয়েছে। এই আপগ্রেডগুলি জ্যামিং আক্রমণের বিরুদ্ধে আরও বেশি স্থিতিস্থাপকতা প্রদান করে। কাদের এই ভ্যারিয়েন্টটি ইসরায়েলের বিরুদ্ধে অপারেশন ট্রু প্রমিস 3 এ ব্যবহৃত হয়েছিল বলে জানা গেছে। এমাদ ক্ষেপণাস্ত্রটি একটি চালিত এবং নির্দেশিত পুনঃপ্রবেশ যানবাহন ব্যবস্থা এমএআরভি রয়েছে। এটি 1700 কিলোমিটার পর্যন্ত দূরত্বে 750 কেজি ওজনের ওয়ারহেড সরবরাহ করতে পারে। কাদের এইচ এবং এমাদ ক্ষেপণাস্ত্রের বৈশিষ্ট্য। কাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এফএইচ এবং এস ভ্যারিয়েন্টে প্রথম প্রজন্মের দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র। দৈর্ঘ্য 17 মিটার, ওজন 15 থেকে 17.5 টন, পরিসীমা 1350 থেকে 1950 কিলোমিটার। চালনা দ্বৈত পর্যায়, তরল এবং কঠিন জ্বালানি। উড়ানের পথ ব্যালিস্টিক। এখন অ্যান্টি ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম দিয়ে সজ্জিত। অপারেশন ট্রু প্রমিস 3 এ ইসরায়েলি লক্ষ্যবস্তুর বিরুদ্ধে কাদের এইচ ব্যবহার করা হয়েছিল। ইমাদ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইরানের প্রথম দূরপাল্লার তরল জ্বালানি ক্ষেপণাস্ত্র, যার এমএআরভি ম্যানুভারেবল রি এন্ট্রি ভেহিকল রয়েছে। দৈর্ঘ্য 15.5 মিটার, ওজন 17 টনেরও বেশি, ওয়ারহেড 750 কেজি, রেঞ্জ 1700 কিলোমিটার। এমএআরভি বিমানের নির্দেশিকা এবং লক্ষ্য সংশোধনের অনুমতি দেয়। ছোট পাখনা নির্দেশিত ওয়ারহেড সমন্বয় সক্ষম করে। ম্যাগাজিন স্টাইলের ক্ষেপণাস্ত্র সালভো সিস্টেমের মাধ্যমে উৎক্ষেপণ। দ্রুত মাল্টিপল লঞ্চ ভূগর্ভস্থ ঘাঁটির সাথে সামঞ্জস্যপূর্ণ। গাজা সিজফায়ার আবার সন্দেহজনক। আইডিএফ দক্ষিণ গাজার রাফায় হঠাৎ আক্রমণ চালানোর জন্য হামাসকে অভিযুক্ত করেছে। আক্রমণের দাবির পর ইসরায়েলি বাহিনী রাফা লক্ষ্যবস্তুতে ব্যাপক বিমান হামলা চালিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে। টাইমস অফ ইসরায়েলের মতে যুদ্ধবিরতির 7ম দিনে 19 অক্টোবর আইডিএফ এই দাবি করেছে। আইডিএফ জানিয়েছে যে রাফার আগের ঘটনায় হামাস যোদ্ধারা সুড়ঙ্গ থেকে বেরিয়ে এসে গুলি চালিয়েছিল। গাজা শান্তি চুক্তি চাপের মধ্যে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 13 অক্টোবর মিশরে গাজা শান্তি চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তির অংশ হিসেবে হামাস সমস্ত জীবিত জিম্মি এবং নিহতদের বেশ কয়েকজনের মৃতদেহ স্থানান্তর করে। চুক্তির অংশ হিসেবে হামাস সমস্ত জীবিত জিম্মি এবং নিহতদের বেশ কয়েকজনের মৃতদেহ হস্তান্তর করে। তবে ইসরায়েল অবশিষ্ট মৃতদেহ ফেরত এবং হামাসের সম্পূর্ণ নিরস্ত্রীকরণের দাবি অব্যাহত রেখেছে। নতুন ইরানি ক্ষেপণাস্ত্রের আবির্ভাব এবং ভঙ্গুর যুদ্ধবিরতিতে ফাটল দেখা দেওয়ার সাথে সাথে অঞ্চলটি এখন আরেকটি সম্ভাব্য উত্তেজনার মুখোমুখি, যা গাজার সীমানা ছাড়িয়েও বিস্তৃত হতে পারে। ইরানের হুঁশিয়ারি, তেল আবিব ও হাইফাকে মাটির সঙ্গে মিশিয়ে দেবে তেহরান। নেতানিয়াহুর ঘুম উড়ে গেছে। তেহরানের কড়া বার্তা, আমাদের ক্ষেপণাস্ত্র পৌঁছাবে যতদূর প্রয়োজন। মধ্যপ্রাচ্যের আকাশে আবারও ছড়িয়ে পড়েছে আতঙ্কের ধোঁয়া। শুক্রবারের নামাজ শেষে ইরানের প্রভাবশালী আলেম আহমেদ খাতামি এক বজ্র গর্জনে ঘোষণা দিয়েছেন, এই বোকারা জানে না আমরা তেল আবিব ও হাইফাকে লাঙল দেব। তার এই উক্তি মুহূর্তেই পশ্চিমা বিশ্বে ছড়িয়ে পড়েছে আতঙ্কের স্রোত। খাতামির বক্তব্য শুধু কথার ঝড় নয়, সেটি যেন আগুনের ইঙ্গিত। তিনি স্পষ্ট করে বলেন, পশ্চিমা চাপ, নিষেধাজ্ঞা কিংবা হুমকি কিছুই ইরানকে ভয় দেখাতে পারবে না। আমরা অবাধ্যতাকেই বেছে নেব, বলেন তিনি। এই ঘোষণা আসে এমন এক সময় যখন ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি মাত্র কয়েকদিন আগে ঘোষণা করেছে প্রয়োজনে তাদের ক্ষেপণাস্ত্রের পাল্লা আরও বাড়ানো হবে। ইরানি সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, দেশটি এখন 1200 মাইলের সীমা অতিক্রম করতে চায়। বর্তমানে ইরানের ক্ষেপণাস্ত্রের স্বঘোষিত সর্বোচ্চ পাল্লা 2000 কিলোমিটার, যা সহজেই ইসরায়েলের প্রতিটি সামরিক ঘাঁটি ও বন্দর শহরকে লক্ষ্যবস্তুতে পরিণত করতে সক্ষম।
খাতাম সদর দফতরের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল আসাদি পশ্চিমাদের উদ্দেশ্যে আরও এক ধাপ এগিয়ে বলেন, আমাদের হাতে যা সম্পদ আছে তাতেই আমরা 100% প্রস্তুত। তার এই বার্তাটি যেন এক অদৃশ্য ক্ষেপণাস্ত্র, যার গন্তব্য পশ্চিমা রাজধানীগুলো। অন্যদিকে অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, স্যাটেলাইট চিত্রে ইরানের ইমাম খোমেনি স্পেস পোর্টে একটি অঘোষিত ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর ইঙ্গিত পাওয়া গেছে। পশ্চিমা বিশ্লেষকদের ধারণা, এটি হয়তো একটি সম্ভাব্য আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ICBM পরীক্ষার অংশ। যদিও তেহরান আনুষ্ঠানিকভাবে কিছু স্বীকার করেনি, তবে ইরানের সংসদের একজন আইন প্রণেতা দাবি করেছেন, আমরা আমাদের সক্ষমতা যাচাই করেছি, যা প্রয়োজনে আরও দূরে পৌঁছাতে পারবে। এই ঘটনার পরপরই উত্তেজনা ছড়ায় আন্তর্জাতিক অঙ্গনে। 27 সেপ্টেম্বর ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে উদ্বেগ প্রকাশের পর E3 ব্রিটেন, ফ্রান্স, জার্মানি জাতিসংঘে নিষেধাজ্ঞা পুনর্বহাল করে। এরপর 29 ও 30 সেপ্টেম্বর EU এবং যুক্তরাজ্য একই পথে হাঁটে। কিন্তু তেহরান বলছে, এই নিষেধাজ্ঞা আসলে তাদের আরও শক্তিশালী করে তুলছে। ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান কড়া ভাষায় পশ্চিমাদের জবাব দিয়ে বলেন, আপনারা আমাদের থামাতে পারেননি, পারবেনও না। নিষেধাজ্ঞা দিয়ে আমাদের বিজ্ঞান থামে না, বরং ত্বরান্বিত হয়। এই মুহূর্তে মধ্যপ্রাচ্যের বাতাসে যেন স্পষ্ট বার্তা ভেসে আসছে, ইরান আর আত্মরক্ষার সীমায় নেই, তারা এখন প্রতিশোধের অবস্থানে। আহমেদ খাতামির সেই হুঁশিয়ারি শুধু ধর্মীয় বক্তৃতা নয়, বরং এক রাষ্ট্রের ঘোষণা, যে রাষ্ট্র জানে কিভাবে টিকে থাকতে হয়, কিভাবে আঘাতের জবাব দিতে হয়। তেহরানের রাস্তায় আজ আত্মবিশ্বাসের গর্জন। আমরা আর ভয় পাই না, তেল আবিবের আকাশে ছায়া ফেলবে ইরানি ক্ষেপণাস্ত্রের আগুন। এ যেন নতুন এক বাস্তবতার সূচনা, যেখানে ইরান শুধু প্রতিরোধের প্রতীক নয়, বরং চ্যালেঞ্জ ছুড়ে দেয়া এক শক্তির নাম। পশ্চিমা বিশ্বের চোখে সেটা হয়তো উদ্বেগ, কিন্তু ইরানের জন্য সেটি এখন গর্বের অন্য নাম। মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার পারদ চলছে। ইরান সরাসরি হুঁশিয়ারি দিয়েছে, যুক্তরাষ্ট্র যদি ইরান ইসরায়েল সংঘাতে জড়িয়ে পড়ে, তাহলে তেহরান চুপ করে বসে থাকবে না। তাদের নিশানা হবে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো। এর অর্থ কি? মধ্যপ্রাচ্য কি এক নতুন যুদ্ধের মুখোমুখি হতে চলেছে? ইরানের হুমকি, মার্কিন ঘাঁটিতে হামলার প্রস্তুতি। দ্য নিউ ইয়র্ক টাইমস পত্রিকার খবর অনুযায়ী ইরানের দুই জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, ইরান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে হামলার প্রস্তুতি নিচ্ছে। তাদের পরিকল্পনা হলো, প্রথমে ইরাকে থাকা মার্কিন বাহিনীকে লক্ষ্য করে হামলা চালানো হবে, এরপর অন্যান্য আরব দেশে থাকা যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোও তাদের নিশানায় আসবে। এই খবর মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এই হুঁশিয়ারি এমন এক সময় এলো, যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ফর্দো পারমাণবিক কেন্দ্রে ইসরায়েলের হামলা পরিকল্পনায় সমর্থন দেওয়ার কথা বিবেচনা করছেন। ফর্দো পারমাণবিক স্থাপনা ইরানের পাহাড়ি এলাকায় অবস্থিত এবং এটি এখনও অক্ষত আছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী চান, যুক্তরাষ্ট্র এই ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনায় বোমা ফেলুক, কারণ এটি ধ্বংস করার মতো বোমা শুধু যুক্তরাষ্ট্রের কাছেই আছে। ইরানের আশঙ্কা, যে কোনো সময় যুক্তরাষ্ট্র তাদের উপর হামলা চালাতে পারে, আর এমন পরিস্থিতি সৃষ্টি হলে ইরানও পাল্টা জবাব দেবে। তেহরানের কর্মকর্তারা আরও সতর্ক করে বলেছেন, প্রয়োজনে ইরান হরমুজ প্রণালীতে মাইন পেতে দিতে পারে। এই প্রণালী বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহের একটি গুরুত্বপূর্ণ পথ। সেখানে মাইন পেতে দেওয়া হলে আন্তর্জাতিক জাহাজ চলাচলে বিপর্যয় দেখা দিতে পারে এবং বিশ্ব জুড়ে জ্বালানির দাম হঠাৎ করেই বেড়ে যেতে পারে। হুথি বিদ্রোহীদের সক্রিয়তা ও যুক্তরাষ্ট্রের সামরিক প্রস্তুতি। শুধু ইরান নয়, ইরান সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীরাও আবার লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এর আগেও হুথি বিদ্রোহীরা লোহিত সাগরে বেশ কয়েকটি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছিল, যা বিশ্ব বাণিজ্যের জন্য বড় হুমকি তৈরি করেছিল। এর মধ্যেই যুক্তরাষ্ট্রের সামরিক উড়োজাহাজগুলোকে আটলান্টিক পেরিয়ে যেতে দেখা গেছে। বিশ্লেষকরা মনে করছেন, এটি ওয়াশিংটনের তরফে সামরিক প্রস্তুতি জোরদারের ইঙ্গিত। দ্য টেলিগ্রাফকে একজন মার্কিন কর্মকর্তা বলেছেন, ট্রাম্প এখন এই সংঘাতে যুক্তরাষ্ট্রের সরাসরি জড়ানোর ব্যাপারে আগের চেয়ে অনেক বেশি আগ্রহী হয়ে উঠেছেন। জাতিসংঘের পরমাণু বিষয়ক সাবেক পরিদর্শক ডেভিড অলব্রাইট বলেছেন, ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনা ফর্দো মাটির অন্তত ৮০ মিটার বা ২৬২ ফুট গভীরে, যা ধ্বংস করা কঠিন।
বিবিসি রেডিও 5-এর সাথে আলাপকালে তিনি জানান, ইরাকে তাদের কাজের অভিজ্ঞতা আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার আন্তর্জাতিক পরিদর্শন কার্যক্রমের জন্য সহায়ক হয়েছে। বিশেষ করে গোপন কর্মসূচিগুলো পরিদর্শনের উপায় বের করার ক্ষেত্রে এটি সহায়তা করেছে। অলব্রাইট ওয়াশিংটন ভিত্তিক ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটির প্রতিষ্ঠাতা। তার মতে, এখন যেখানে ইসরায়েল হামলা করছে, আমি বিশ্বাস করি ইসরায়েল ওই স্থাপনা দীর্ঘ সময়ের জন্য বন্ধ করাতে পারে, আর যুক্তরাষ্ট্র এটি পুরোপুরি ধ্বংস করতে পারে। নতুন যুদ্ধের দ্বারপ্রান্তে মধ্যপ্রাচ্য। এই পরিস্থিতি এক প্রশ্নই বারবার সামনে আনছে, মধ্যপ্রাচ্য কি এক সর্বাত্মক যুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে? ইরান ও যুক্তরাষ্ট্রের সরাসরি সংঘাতের অর্থ হবে আঞ্চলিক এবং সম্ভবত বৈশ্বিক জ্বালানি সংকট। সব মিলিয়ে এই অঞ্চলে অস্থিরতা ক্রমশ বাড়ছে। ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের এই টানাপোড়েন আগামী দিনগুলোতে কোন দিকে মোড় নেয় তা সময়ই বলে দেবে। তবে আপাতত মধ্যপ্রাচ্যের আকাশে ঘন মেঘ জমেছে, যা যে কোনো মুহূর্তে ঝড়ে রূপ নিতে পারে। ইসরায়েলের সম্ভাব্য হামলার আগে ইরানের বড়সড় অভিযান। যুদ্ধের আগেই ধরা পড়ল মোসাদের গুপ্তচর বাহিনী। মধ্যপ্রাচ্যের আকাশে আবারও ঘনিয়ে আসছে যুদ্ধের মেঘ। ইসরায়েলের সাথে সরাসরি সংঘর্ষের আগে তেহরান নেমেছে ভেতরের শত্রু ধরার মিশনে, আর সেই মিশনেই একের পর এক নাটকীয় মোড়। ইরান দাবি করেছে তারা গ্রেপ্তার করেছে মোসাদের হয়ে কাজ করা ৮ জন গুপ্তচর। শুধু তাই নয়, তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে বোমা, লঞ্চার আর বুবি ট্র্যাপ, যেন কোনো বড়সড় হামলার প্রস্তুতি চলছিল। কিন্তু ইরান বলছে, আমরা আগে থেকেই জানতাম, তাই কোনো অপারেশন শুরু হওয়ার আগেই তাদের থামানো হয়েছে। গুপ্তচরের নেটওয়ার্ক। রাষ্ট্রীয় টিভির খবরে বলা হয়েছে, আটককৃতরা ইরানের শীর্ষ সামরিক কমান্ডার আর পারমাণবিক স্থাপনাগুলোর গোপন তথ্য সংগ্রহ করছিল। পরিকল্পনা ছিল এই তথ্য সরাসরি পাঠিয়ে দেওয়া মোসাদের হাতে। আইআরডিসি জানিয়েছে, এই অভিযুক্তদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে অনলাইনে, ইসরায়েল থেকে দূরবর্তীভাবে। অর্থাৎ যুদ্ধের আগে যুদ্ধ। শত্রুর গোপন নেটওয়ার্ক ঢুকে পড়েছিল দেশের ভেতরে, কিন্তু শেষ মুহূর্তে ফাঁস হয়ে গেল সেই মডিউল। বিশ্লেষকরা বলছেন, এর পেছনে জুন মাসের ঘটনাই বড় কারণ। তখন ইসরায়েল আকস্মিক বিমান হামলা চালিয়ে ধ্বংস করে দিয়েছিল ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর কিছু অংশ। নিহত হয়েছিলেন বহু শীর্ষ সামরিক কর্মকর্তা। সেই আঘাত ছিল 1980-র দশকের পর ইরানের সবচেয়ে ভয়াবহ ক্ষতি। তারপর থেকেই তেহরান বুঝে গেছে, শুধু আকাশের লড়াই নয়, ভেতরের গুপ্তচর বৃত্তি আসল বিপদ। তাই এবার শুরু হয়েছে ইনহাউস ইসরায়েলি সহযোগীদের বিরুদ্ধে অভিযান। ইরান শুধু গ্রেপ্তার করেই থেমে থাকেনি। অগাস্টে তারা মৃত্যুদণ্ড কার্যকর করেছে পরমাণু বিজ্ঞানী রুজবে বাদী। অভিযোগ ছিল তিনি মোসাদের কাছে গোপন তথ্য পাচার করেছিল। মানবাধিকার সংগঠনগুলো বলছে, ইরান প্রায়শই ভিন্ন মত দমন করতে গুপ্তচর বৃত্তির অভিযোগ ব্যবহার করে। কিন্তু তেহরান তার জবাব স্পষ্ট দিয়েছে, শত্রুর সাথে যারা হাত মেলাবে তাদের কোনো রেহাই নেই। শক্তির প্রদর্শন। এই অভিযানের আসল বার্তা আসলে ইসরায়েল আর আমেরিকার জন্য। ইরান দেখিয়ে দিচ্ছে তারা শুধু প্রতিরক্ষায় নয়, গোয়েন্দা যুদ্ধে সমান শক্তিশালী। ৮ জন ধরা পড়া মানেই আরও অজানা নেটওয়ার্ক ভেঙে পড়ছে। তেহরান এখন যেন বলতে চাইছে, তোমরা আকাশ থেকে নামো, আমরা ভেতর থেকে তোমাদের শেষ করব। বড় প্রশ্ন, তাহলে কি এই অভিযান শুধু নিরাপত্তার জন্য, নাকি এর ভেতরে লুকিয়ে আছে আরো বড় টুইস্ট? অনেক বিশ্লেষক মনে করছেন, ইরানের এই বার্তা কেবল গুপ্তচরদের উদ্দেশ্যে নয়, সরাসরি তেল আবিবের উদ্দেশ্যে, যেন সতর্কবার্তা। আগামী যুদ্ধে আঘাত আসবে শুধু আকাশ থেকে নয়, মাটির নিচ থেকে। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত মঞ্চে তাই নতুন নাটকের সূচনা হয়েছে। আকাশে যুদ্ধ বিমান, ভেতরে গুপ্তচর খেলা, সবকিছু মিলে যেন এক সিনেমার চিত্রনাট্য। কিন্তু এই সিনেমার শেষ কোথায় হবে তা কেউ জানে না। মধ্যপ্রাচ্যে চলমান ইরান ইসরায়েল সংঘাত ক্রমেই নতুন মোড় নিচ্ছে। এবার ইরানের শীর্ষ সামরিক জেনারেল সরাসরি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে লক্ষ্য করে হুঙ্কার দিয়েছেন। নেতানিয়াহুকে নতজানু না করা পর্যন্ত অভিযান চলবে, ইরানের শীর্ষ জেনারেলের অঙ্গীকার।
23 জুন একটি ভিডিও বিবৃতিতে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি ঘোষণা করেছেন, ইসরায়েলি সরকারের বিরুদ্ধে তাদের পূর্ণ শক্তির সাথে প্রতিশোধমূলক অভিযান নিরবিচ্ছিন্নভাবে চলবে, যতক্ষণ না বেনিয়ামিন নেতানিয়াহু পূর্ণ অসহায় হয়ে পড়েন। এই ঘোষণা অপারেশন ট্রু প্রমিস 3 এর 21তম পর্ব শুরু হওয়ার পরপরই এসেছে, যা ইরানের দৃঢ় সংকল্পের ইঙ্গিত দেয়। মেজর জেনারেল মুসাভি স্পষ্ট জানিয়েছে যে ইসরায়েলি সরকার এবং যুক্তরাষ্ট্রের দ্বারা সংঘটিত অপরাধ উত্তরহীন থাকবে না, শত্রুপক্ষ যতই ক্ষতি করুক না কেন। তিনি বিশেষ করে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর উপর আমেরিকান আগ্রাসনের কথা উল্লেখ করেছেন, যাকে তিনি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লঙ্ঘন হিসেবে অভিহিত করেছেন। তার মতে, এই অপরাধমূলক কাজের প্রকৃতি প্রতিক্রিয়া ছাড়া থাকবে না, ট্রাম্পের হস্তক্ষেপ এবং নেতানিয়াহুর ব্যর্থ প্রক্সি। মেজর জেনারেল মুসাভি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই যুদ্ধে অংশগ্রহণের তীব্র সমালোচনা করেছেন। তিনি ট্রাম্পের এই পদক্ষেপকে ইহুদিবাদী শাসন ব্যবস্থা, বিশেষ করে নেতানিয়াহুকে উদ্ধারের জন্য একটি মরিয়া প্রচেষ্টা হিসেবে বর্ণনা করেছেন। মুসাভির মতে, নেতানিয়াহু এই অঞ্চলে আমেরিকার ব্যর্থ প্রক্সি। তিনি বলেন, ট্রাম্প পরাজয়ের ভারে নেতানিয়াহুর পতন প্রত্যক্ষ করার পর এই বেপরোয়া কাজের মাধ্যমে তাকে কৃত্রিম শ্বাস প্রশ্বাস দেওয়ার সিদ্ধান্ত নেন। ট্রাম্পের সরাসরি নির্দেশে মার্কিন বোমারু বিমান ইরান জুড়ে 3টি পারমাণবিক স্থাপনা ইস্পাহান, নাতানস এবং ফোর্দো লক্ষ্য করে হামলা চালায়। এই হামলা ইরানে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছে। এর আগে 13 জুন থেকে ইসরায়েলি শাসন ব্যবস্থার আগ্রাসন শুরু হয়েছিল, যার প্রতিক্রিয়ায় ইরানের সশস্ত্র বাহিনী ট্রু প্রমিস 3 এর অধীনে প্রতিশোধমূলক অভিযান শুরু করে। ইরান ইসরায়েলি সরকার ও তার সামরিক অবকাঠামোর ওপর প্রচণ্ড আঘাত হানে। ইরানি কর্মকর্তারা সতর্ক করে দিয়েছেন, আমেরিকান আগ্রাসন শাস্তি ছাড়াই পার পাবে না। নেতানিয়াহুকে কি সত্যিই নতজানু করা সম্ভব? ইরানের শীর্ষ জেনারেলের এই অঙ্গীকার কি কেবল কথার কথা, নাকি এর পেছনে সত্যিকারের সামরিক পরিকল্পনা আছে? নেতানিয়াহুকে পূর্ণ অসহায় না করা পর্যন্ত অভিযান চালিয়ে যাওয়ার অঙ্গীকার একদিকে যেমন ইরানের দৃঢ়তা প্রকাশ করে, অন্যদিকে তেমনি এই অঞ্চলের জন্য দীর্ঘমেয়াদী অস্থিরতার ইঙ্গিত দেয়। ইরানের অভিজাত ইসলামী বিপ্লবী গার্ড কোর IRGCর মুখপাত্র ইব্রাহিম জোলফাঘারি বলেছেন, যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে ঢুকে গেছে এবং ইরানের ভূমির পবিত্রতা নষ্ট করেছে। যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে এই মুখপাত্র আরও বলেন, এখন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শক্তিশালী আর সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে অভিযান চালানো হবে। ইব্রাহিম বলেন, যুক্তরাষ্ট্রকে জোরালো, দুঃখজনক ও অপ্রত্যাশিত পরিণতি ভোগ করতে হবে। মিস্টার ট্রাম্প, আপনি জুয়ারি, আপনি এই যুদ্ধ শুরু করতে পারেন, কিন্তু আমরাই এটি শেষ করব। ইরানের নতুন প্রতিরক্ষা ও পারমাণবিক কৌশল। মধ্যপ্রাচ্যের আকাশে উত্তেজনা ফের ঘনীভূত হচ্ছে। ইরান, যে দেশ বছরের পর বছর বিদেশি হুমকি, চাপে, আক্রমণে দাঁড়িয়েছে অটল, এবার তার প্রতিরক্ষা নীতি ও পারমাণবিক অবস্থান পুনর্বিবেচনার ডাক দিচ্ছে। ইরানের 70 জন সংসদ সদস্য সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল, আইনসভা, নির্বাহী ও বিচার বিভাগীয় শাখার প্রধানদের উদ্দেশ্যে চিঠি পাঠালেন। চিঠিতে বলা হয়েছে, দেশের প্রতিরক্ষা মতবাদ ও পারমাণবিক অবস্থান আবার মূল্যায়ন করা প্রয়োজন। এটি এমন এক সময় এসেছে যখন ইরানের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ বলেও বিশ্বের কাছে বারবার বলেছে দেশটি, কিন্তু বাস্তবতা বলছে পশ্চিমা শক্তি ও ইসরায়েল সরাসরি হুমকি দিচ্ছে। জুনে ইসরায়েল মার্কিন সাহায্যে ইরানের ক্ষেপণাস্ত্র এবং পারমাণবিক স্থাপনাগুলোর উপর আক্রমণ চালায়। ফোর্দো সহ 3টি স্থাপনায় হামলা, যা আন্তর্জাতিক আইন ও NPT চুক্তি লঙ্ঘন করে ইরানকে কঠোর অবস্থান নেওয়ার পথে ঠেলে দেয়। ইরানের প্রতিরক্ষা মতবাদে স্পষ্টভাবে বলা আছে, পারমাণবিক অস্ত্র তৈরি বা ব্যবহার করা যাবে না। এটি সুপ্রিম লিডার সাইয়েদ আলী খামেনির ফতোয়ার উপর ভিত্তি করে তৈরি। কিন্তু আইন প্রণেতারা মনে করেন, এই মতবাদ শুধু নীতি নয়, এটি জাতির আত্মমর্যাদা, শক্তি ও প্রতিরোধের প্রতীক।
যখন আন্তর্জাতিক সম্প্রদায় নিষেধাজ্ঞার পুনর্বহাল নিয়ে চাপ সৃষ্টি করছে, ইরান তা মোকাবিলায় প্রস্তুত। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ ঘোষণা দিল আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA এর সঙ্গে সহযোগিতা স্থগিত করা হচ্ছে। তারা বলেছে, ইউরোপীয় 3টি দেশের রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত পদক্ষেপ এবং চাপের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হলো। এখানে শক্তির চিহ্ন স্পষ্ট। ইরান আর চুপচাপ প্রতিরোধ করবে না। আইন প্রণেতারা সতর্ক করে বলেছেন, চাপের যে কোনো প্রচেষ্টা দেশের জন্য পূর্বের চেয়ে কঠোর ও আরও সিদ্ধান্তমূলক প্রতিক্রিয়া ডেকে আনবে। ইরান জানিয়েছে, তারা যে নতুন চাপে মোকাবিলা করতে সক্ষম তা দেশকে পিছনে টানে না, বরং তাদের প্রতিরক্ষা ও শক্তি আরও দৃঢ় করে। সাম্প্রতিক চুক্তিতে IAEA এর পরিদর্শকরা সীমিত প্রবেশাধিকার পেয়েছিলেন, কিন্তু পূর্ণ তদারকি কখনো পুনঃপ্রতিষ্ঠিত হয়নি। এ থেকে স্পষ্ট, ইরান নিজের পারমাণবিক কর্মসূচি ও প্রতিরক্ষা নীতি নিয়ে স্বাধীনভাবে চলবে। ইরান আজ বলছে, আমাদের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি কেউ বন্ধ করতে পারবে না। আমাদের শক্তি, আমাদের প্রতিরক্ষা নীতি, আমাদের জাতীয় গর্ব সবই অটুট। আপনি চাপ দিতেই পারেন, কিন্তু আমরা আত্মসম্মান এবং নিরাপত্তার জন্য শক্ত অবস্থানে থাকব। এ যেন মধ্যপ্রাচ্যের এক নতুন অধ্যায়, যেখানে ইরান ইতিহাসের মতো প্রতিরোধের শক্তি দেখাচ্ছে। শত্রু যতই হুমকি দিক, জাতি অটল থাকবে। আন্তর্জাতিক চাপ, নিষেধাজ্ঞা, হামলা সবই থাকুক, তেহরান অটল। কারণ এটি শুধুই দেশ নয়, এটি শক্তির এক জীবন্ত প্রতীক। ইরান অদম্য এক জাতির অবিশ্বাস্য উত্থান। জানজান শহরের মঞ্চে দাঁড়িয়ে ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান যখন বজ্রকণ্ঠে ঘোষণা করলেন, কোনো শক্তি ঐক্যবদ্ধ ইরানকে নতজান করতে পারবে না, তখন যেন গোটা ইরানের আকাশ বাতাস এক নতুন আশার বার্তার অনুরণনে ভরে উঠল। এ শুধু কথার কথা নয়, এ হলো এক জাতির অদম্য স্পৃহা আর ইস্পাত কঠিন সংকল্পের প্রতিধ্বনি, যা সাম্প্রতিক এক শ্বাসরুদ্ধকর যুদ্ধের পর আরও একবার প্রমাণিত হলো। কে ভেবেছিল যে দেশটার উপর ইসরায়েল আর আমেরিকার যৌথ আগ্রাসন নেমে এসেছিল, সেই দেশই এত দ্রুত নিজেদের শক্তি ও সক্ষমতার এমন এক নজির স্থাপন করবে যা বিশ্বকে তাক লাগিয়ে দেবে? জুনের 13 তারিখ, যখন ইসরায়েল ইরানের উচ্চপদস্থ কর্মকর্তা ও পারমাণবিক বিজ্ঞানীদের নিশানা করল, আর তার পরপরই যখন মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বেসামরিক পারমাণবিক স্থাপনায় বোমা ফেলে যুদ্ধকে আরও উস্কে দিল, তখন অনেকেই ভেবেছিল ইরানের দিন ফুরিয়ে এসেছে। কিন্তু তারা জানতো না, এক নতুন গল্পের সূচনা মাত্র। এ যেন এক হলিউডের থ্রিলারের চিত্রনাট্য। একদিকে অত্যাধুনিক আয়রন ডোম আর বিপুল সামরিক সরঞ্জাম নিয়ে সজ্জিত ইসরায়েল ও পরাশক্তি আমেরিকা, অন্যদিকে কঠোর নিষেধাজ্ঞায় জর্জরিত ইরান, যাদের একমাত্র শক্তি তাদের ঐক্য, জ্ঞান আর বিশ্বাস। কিন্তু এই বিশ্বাসই তাদের সবচেয়ে বড় অস্ত্র হয়ে উঠল যখন আগ্রাসন শুরু হলো। ইরানি জনগণ, পুলিশ, নিরাপত্তা বাহিনী এবং বিশেষ করে ক্ষেপণাস্ত্র বিজ্ঞানীরা যে সম্মানজনক ও শক্তিশালী প্রতিরোধ গড়ে তুললেন, তা ছিল সত্যিই প্রশংসার যোগ্য। রাষ্ট্রপতি পেজেশকিয়ান গর্বের সাথে স্মরণ করলেন সেই 12 দিনের যুদ্ধের কথা, যখন ইরানি সশস্ত্র বাহিনী, বিশেষ করে সেনাবাহিনী এবং ইসলামী বিপ্লবী গার্ড কর্পস IRGC তাদের সমস্ত শক্তি দিয়ে শত্রুদের মোকাবিলা করেছিল। বিশ্বাস করা কঠিন কিভাবে এই বাহিনীগুলো আয়রন ডোমের মতো সুরক্ষিত ব্যবস্থা ভেদ করে ইসরায়েলি লক্ষ্যবস্তুতে আঘাত হানল। শুধু তাই নয়, পশ্চিম এশিয়ার সবচেয়ে বড় মার্কিন সামরিক ঘাঁটি কাতারের আল উদেইদ বিমান ঘাঁটিতেও নির্ভুলভাবে হামলা চালালো তারা। এ যেন ডেভিডের গলিয়াতকে হারানোর এক আধুনিক উপাখ্যান। শত্রুদের সমস্ত হুমকি ও চাপকে তুচ্ছ করে ইরানি জাতীয় সশস্ত্র বাহিনী শুধু জাতীয় সার্বভৌমত্ব রক্ষা করেনি, তারা দেখিয়ে দিয়েছে যে দৃঢ় সংকল্পের কাছে কোনো বাধাই বড় নয়। যুদ্ধের মোড় ঘুরতে শুরু করলেও 24 জুন ইসরায়েলি সরকার ও মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের এই অপ্রত্যাশিত ও শক্তিশালী পাল্টা হামলায় এতটাই হতভম্ব হয়ে গিয়েছিল যে তাদের পক্ষে আর যুদ্ধ চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। তেল আবিব যুদ্ধবিরতি চাইতে বাধ্য হলো। এ যেন এক অবিশ্বাস্য টুইস্ট। যে দেশগুলো ইরানকে নতজান করতে চেয়েছিল, তারাই শেষ পর্যন্ত নিজেদের গুটিয়ে নিতে বাধ্য হলো। ইসলামী বিপ্লবী নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনি ঠিকই বলেছিলেন, এই 12 দিনের যুদ্ধ ইরানি জাতির শক্তি ও দৃঢ়তা প্রকাশ করেছে। বিশ্ব দেখেছে ইসলামী প্রজাতন্ত্রের ভিত্তির অতুলনীয় দৃঢ়তা। এই যুদ্ধ ছিল ইরানের জন্য তাদের ইচ্ছা শক্তি এবং সক্ষমতা প্রদর্শনের এক মোক্ষম সুযোগ। পেজেশকিয়ানের কথাগুলো তাই শুধু স্লোগান নয়, এ হলো এক ঐতিহাসিক সত্যের প্রতিধ্বনি।
যতক্ষণ পর্যন্ত ইরানি জনগণ তাদের ঐক্য ও সংহতি বজায় রাখবে ততক্ষণ পর্যন্ত কোনো বাধা তাদের অগ্রগতিকে বাধাগ্রস্ত করতে পারবে না। এই যুদ্ধ ইরানকে বিশ্বের দরবারে এক নতুন পরাশক্তি হিসেবে তুলে ধরেছে, যারা নিজেদের আত্মমর্যাদা ও সার্বভৌমত্বের জন্য যে কোনো মূল্যে লড়তে প্রস্তুত। অদূর ভবিষ্যতে ইরান কি আরো বড় কোনো চমক নিয়ে আসছে? ইরানের কড়া হুঁশিয়ারি, মার্কিন ঘাঁটিতে হামলার হুমকি, নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা। মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়েই চলেছে। ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, যদি উস্কানি দেওয়া হয় তাহলে এই অঞ্চলে থাকা সমস্ত মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালানো হবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসিরজাদি ঘোষণা করেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সমস্ত সামরিক ঘাঁটি ইরানের ক্ষেপণাস্ত্রের পাল্লার মধ্যে আছে। এই সতর্কবার্তা এমন এক সময় এলো যখন ইরান তার সীমান্তে বিদেশি সামরিক উপস্থিতির বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে। নাসিরজাদে মন্ত্রিসভার বৈঠকে সাংবাদিকদের বলেছেন, যদি কোনো সংঘাত হয় তাহলে যুক্তরাষ্ট্রকে এই অঞ্চল ছাড়তে হবে, কারণ তাদের সব ঘাঁটি আমাদের সীমার মধ্যে থাকবে। তিনি আরো বলেন, ইরান ঘাঁটি এবং যে দেশগুলো তাদের আশ্রয় দিয়েছে তাদের মধ্যে কোনো পার্থক্য করবে না। যে কোনো আগ্রাসনের কঠোর প্রতিশোধ নেওয়া হবে বলে তিনি জোর দিয়ে বলেছেন। নাসিরজাদেহ এর মতে, কূটনীতি ব্যর্থ হলে ইরান যে কোনো সংঘাত মোকাবেলায় প্রস্তুত। তিনি বলেন, আল্লাহর ইচ্ছায় আলোচনার ফল আসবেই, কিন্তু যদি এটি শেষ না হয় এবং আমাদের উপর সংঘাত চাপিয়ে দেওয়া হয় তাহলে অন্য পক্ষের ক্ষতি অবশ্যই আমাদের তুলনায় অনেক বেশি হবে। প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল নাসিরজাদে আরও জানিয়েছেন যে ইরান সম্প্রতি 2 টন ওয়ারহেড সহ একটি শক্তিশালী নতুন ক্ষেপণাস্ত্র সফলভাবে পরীক্ষা করেছে। তিনি বলেন, আমাদের সাম্প্রতিকতম সাফল্য গত সপ্তাহে এসেছিল যখন আমরা 2 টন ওয়ারহেড বহনকারী একটি ক্ষেপণাস্ত্র সফলভাবে পরীক্ষা করেছি, যার চমৎকার ফলাফল রয়েছে। নাসিরজাদে এই সফল উৎক্ষেপণকে ইরানের নিজস্ব প্রতিরক্ষা সক্ষমতার প্রমাণ হিসেবে প্রশংসা করেছেন। তিনি বলেন, আমরা প্রতিরক্ষা বিষয়ে খুব ভালো অগ্রগতি করেছি। আমাদের অপারেশনাল বাহিনী সম্পূর্ণরূপে সজ্জিত। এটি আত্মনির্ভরশীল সামরিক শক্তি বিকাশে ইরানের দৃঢ় সংকল্পকে নিশ্চিত করে। তেহরানের বার্তা স্পষ্ট, এই অঞ্চলে মার্কিন সামরিক আধিপত্যের যুগ শেষ। বর্ধিত ক্ষেপণাস্ত্র ক্ষমতা এবং প্রতিরোধ ও জাতীয় মর্যাদার উপর ভিত্তি করে একটি মতবাদের মাধ্যমে ইরান নিজেকে এমন একটি আঞ্চলিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছে যা হুমকি বা বিদেশি চাপের কাছে মাথা নত করতে রাজি নয়। পশ্চিমা শক্তিগুলো যখন আঞ্চলিক গতিশীলতা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, তখন ইরানের অগ্রগতি শুধু সামরিক সংকেত হিসেবেই নয়, বরং আত্মরক্ষা এবং আধিপত্য বা জবরদস্তি প্রতিরোধের সার্বভৌম অধিকারের রাজনৈতিক দাবি হিসেবেও কাজ করে। এদিকে ইরানের সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের পরস্পর বিরোধী বার্তাগুলো পরোক্ষ পারমাণবিক আলোচনায় অগ্রগতিকে বাধাগ্রস্ত করছে। ইরান সকল সম্ভাব্য পরিস্থিতির জন্য প্রস্তুতি নেওয়ার পাশাপাশি কূটনীতি এগিয়ে নেওয়ার জন্য কাজ করছে। আল মায়াদিনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি জোর দিয়ে বলেছেন যে আলোচনার লক্ষ্য কেবল নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির স্বীকৃতি নিশ্চিত করা। মোহাজেরানি ঘোষণা করেন, আমাদের কি অধিকার আছে তা নির্ধারণ করার কোনো অধিকার মার্কিন যুক্তরাষ্ট্রের নেই। আমাদের জাতীয় স্বার্থ রক্ষার জন্য যা যা প্রয়োজন তা আমরা অনুসরণ করব এবং আমাদের নিজস্ব অগ্রাধিকারের সাথে সঙ্গতিপূর্ণভাবে কাজ করব। আপনি কি জানেন, সম্প্রতি ইসরায়েলের ওপর ইরান যে বিশাল হামলা চালিয়েছে সেটা নাকি তাদের মোট সামরিক শক্তির মাত্র 5%-এরও কম ব্যবহার করে হয়েছে? অবাক লাগছে শুনতে, তাই না? ব্যাপারটা এমন যে আপনি আপনার হাতের তাসগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালীটা না দেখিয়ে মাত্র কয়েকটা সাধারণ তাস দিয়েই প্রতিপক্ষকে ঘায়েল করে দিলেন। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGCর এক জ্যেষ্ঠ কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা নাগদি ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে এই চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। তিনি বলেছেন, ইসরায়েলের বিরুদ্ধে যে পাল্টা হামলা চালানো হয়েছে
তাতে ইরানের প্রতিরক্ষা শক্তির ৫%-এরও কম বাস্তবিক অর্থে সক্রিয় হয়েছে। এখানে সক্রিয় মানে কিন্তু এগুলো শেষ হয়ে গেছে তা নয়, বরং এর মানে হলো এই অল্প কিছু ইউনিটই শত্রুর মোকাবিলায় যুক্ত হয়েছিল। ভাবুন তো, যদি তারা তাদের আসল শক্তি প্রয়োগ করত তাহলে কি হতো? কি হয়েছিল সেদিন ১৩ই জুন, যখন ইসরায়েল ইরানে আকস্মিক হামলা চালায়, তার জবাবে ইরান ব্যাপক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এই হামলার মধ্যে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছিল, যা কিনা ইসরায়েল অধিকৃত অঞ্চলের গুরুত্বপূর্ণ পারমাণবিক, সামরিক ও শিল্প স্থাপনাকে লক্ষ্য করে ছোড়া হয়েছিল। অনলাইনে ছড়িয়ে পড়া অনেক ভিডিওতে দেখা গেছে ইরানের পাল্টা হামলায় ইসরায়েলি সামরিক ঘাঁটিগুলো, যেখান থেকে মূল হামলা চালানো হয়েছিল, গুরুতর ক্ষতির সম্মুখীন হয়েছে। এদিকে এই হামলা ঠেকাতে যুক্তরাষ্ট্রেরও ঘাম ছুটে গেছে। পশ্চিমা সংবাদ মাধ্যমগুলোর খবর অনুযায়ী ইরানের পাল্টা হামলা প্রতিহত করতে যুক্তরাষ্ট্র তাদের থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে, যার জন্য তাদের ১২ দিনে খরচ করতে হয়েছে প্রায় ৮০০ মিলিয়ন মার্কিন ডলারেরও বেশি। যেখানে ইরান তাদের সীমিত শক্তি ব্যবহার করে ইসরায়েলকে নাস্তানাবুদ করেছে, সেখানে যুক্তরাষ্ট্রকে তাদের ব্যয়বহুল প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে হিমশিম খেতে হয়েছে। আসল শক্তি এখনো গোপন। জেনারেল নাগদি আরও বলেন, এই হামলায় মূলত তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাই বেশি ব্যবহৃত হয়েছে, কিন্তু তাদের আসল শক্তি নাকি তাদের স্থলবাহিনীতে নিহত। তিনি জোর দিয়ে বলেন, আমরা সজ্জিত এবং প্রস্তুত। চাইলে আমরা আরও কয়েক বছর এই গতিতে শত্রুকে ক্ষেপণাস্ত্র হামলায় লক্ষ্যবস্তু করতে পারি। তার এই কথায় স্পষ্ট বোঝা যায়, ইরান যদি সত্যি সত্যি তাদের পূর্ণমাত্রার সামরিক জবাব দিতে চায়, তাহলে এর ব্যাপ্তি এবং ধ্বংস ক্ষমতা হবে আরও অনেক গুণ বেশি। অর্থাৎ আমরা যা দেখেছি তা ছিল কেবলই একটি ছোট্ট ঝলক। আসল খেলা এখনো শুরু হয়নি। যদি ইরান তাদের পূর্ণ সামরিক শক্তি ব্যবহার করে, তাহলে আঞ্চলিক পরিস্থিতি কোন দিকে মোড় নেবে? যুদ্ধবিরতির আড়ালে চীনের ক্ষেপণাস্ত্র পেল ইরান। রহস্যময় চুক্তি ও ক্ষমতার খেলা। ইসরায়েলের সঙ্গে ১২ দিনের ভয়ঙ্কর সংঘাতের রেশ কাটতে না কাটতেই এক চাঞ্চল্যকর খবর সামনে এসেছে। যুদ্ধবিরতির ঠিক পরপরই চীনের কাছ থেকে অত্যাধুনিক ভূমি থেকে আকাশে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র SAM হাতে পেয়েছে ইরান। এ যেন আগুনের পরশমণি। কিন্তু কেন এই মুহূর্তে? ইসরায়েলের হামলায় নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতাগুলো তেহরান খুব ভালোভাবেই টের পেয়েছে, আর তাই এখন তারা নিজেদের অস্ত্র ভাণ্ডারকে আরও শক্তিশালী করার দিকে মনোযোগী। ঘটনাটা আরও রহস্যময় হয়ে ওঠে যখন একজন আরব গোয়েন্দা কর্মকর্তা মিডল ইস্ট আইকে জানান, গত ২৪ জুন ইরান ইসরায়েল যুদ্ধবিরতির পরেই এই চীনা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা তেহরানে পৌঁছেছে। নাম প্রকাশে অনিচ্ছুক আরেক আরব কর্মকর্তা আরও জানান, যুক্তরাষ্ট্রের আরব মিত্ররাও ইরানের এই সামরিক প্রস্তুতির বিষয়ে ওয়াকিবহাল ছিল। এমনকি হোয়াইট হাউসকেও নাকি ইরানের এই অগ্রগতি সম্পর্কে জানানো হয়েছে। তবে ঠিক কতগুলো ক্ষেপণাস্ত্র ইরান পেয়েছে তা নিয়ে মুখে কুলুপ এঁটেছেন সবাই। রহস্য আরও দানা বাঁধে যখন একজন কর্মকর্তা ফাঁস করেন ইরান নাকি তেলের বিনিময়ে এই ক্ষেপণাস্ত্রগুলো কিনেছে। এই লেনদেন যে শুধু সাধারণ ব্যবসা নয়, তার প্রমাণ পাওয়া যায় চীনের সঙ্গে ইরানের গভীর সম্পর্ক থেকে। মার্কিন জ্বালানি তথ্য সংস্থার মে মাসের প্রতিবেদন বলছে, ইরানের প্রায় ৯০% অপরিশোধিত তেল ও কনডেনসেট চীনে রপ্তানি হয়। এমনকি যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞা সত্ত্বেও চীন গত কয়েক বছর ধরে রেকর্ড পরিমাণ ইরানি তেল আমদানি করে চলেছে। নিষেধাজ্ঞা এড়াতে চীন মালয়েশিয়ার মতো দেশগুলোকে ট্রান্সশিপমেন্ট কেন্দ্র হিসেবে ব্যবহার করছে। এ যেন এক চোর পুলিশ খেলা, যেখানে চীন ও ইরান মিলে যুক্তরাষ্ট্রের চোখ ফাঁকি দিচ্ছে। দ্বিতীয় আরব কর্মকর্তা বলেছেন, নিষেধাজ্ঞা এড়াতে নানা সৃষ্টিশীল উপায়ে ইরান বাণিজ্য করে থাকে। বোঝাই যাচ্ছে নিষেধাজ্ঞা তাদের আটকানোর বদলে আরও সৃজনশীল করে তুলেছে।
এই ক্ষেপণাস্ত্রের চালান বেইজিং ও তেহরানের মধ্যে সম্পর্কের গভীরতাকে স্পষ্ট করে। এই সময়ে এমন এক চালানের আগমন আরও তাৎপর্যপূর্ণ যখন পশ্চিমারা মনে করছিল যে ইসরায়েলের নজিরবিহীন হামলার সময় চীন ও রাশিয়া ইরান থেকে কিছুটা দূরত্ব বজায় রেখেছে। তাহলে কি এই গোপন চুক্তি পশ্চিমের ধারণাকে ভুল প্রমাণ করছে? ইতিহাস ঘাঁটলে দেখা যায় ইরানের সঙ্গে চীনের সামরিক সম্পর্ক নতুন নয়। 1980-এর দশকের শেষের দিকে ইরাকের সঙ্গে যুদ্ধের সময় ইরান উত্তর কোরিয়ার মাধ্যমে চীনের HY-2 সিল্ক ওয়ার্ম ক্রুজ ক্ষেপণাস্ত্র পেয়েছিল। সেই ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইরান কুয়েতের ওপর হামলা চালায় এবং ট্যাঙ্কার যুদ্ধের সময় একটি মার্কিন পতাকাবাহী তেল ট্যাঙ্কারকে নিশানা করে। 2010 সালে এক রিপোর্টে দাবি করা হয় ইরান চীনের কাছ থেকে HQ-9 বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পেয়েছে। 2010 সালে এক রিপোর্টে দাবি করা হয় ইরান চীনের কাছ থেকে HQ-9 বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পেয়েছে। বর্তমানে ইরান রাশিয়ার তৈরি S-300 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে, যা বিমান, ড্রোন এমনকি ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধে সক্ষম। এছাড়াও তাদের কাছে চীনের পুরনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং নিজস্ব তৈরি খোরদাদ সিরিজ ও বাভার 373 এর মতো প্রতিরক্ষা ব্যবস্থা আছে। চীন ইতোমধ্যে পাকিস্তান ও মিশরের মতো দেশের কাছে তাদের HQ-9 ও HQ-16 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বিক্রি করেছে। তাহলে কি ইরানও চীনের কাছ থেকে এই অত্যাধুনিক ব্যবস্থাগুলোই পেয়েছে? যদি তাই হয়, তবে মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্যে এর বড় ধরনের প্রভাব পড়তে পারে। মধ্যপ্রাচ্যের আকাশে আবারও কি ঘনিয়ে আসছে নতুন ঝড়ের পূর্বাভাস? গাজা থেকে শুরু করে সমগ্র ভূখণ্ডে চলা সংঘাতের উত্তাপ যখন কিছুটা থিতু হচ্ছিল, ঠিক তখনই যেন তেহরান থেকে ভেসে এলো এক হুঙ্কার। এই বার্তা কেবল কোনো রাজনৈতিক বিবৃতি নয়, বরং ইসরায়েলের প্রতি এক সরাসরি এবং শীতল চ্যালেঞ্জ। ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামির কণ্ঠে শোনা গেল সেই হুঁশিয়ারি। আমাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন শক্তি সম্পূর্ণরূপে সংরক্ষিত আর তা গুলি চালানোর জন্য প্রস্তুত। এই বাক্যটি যেন এক সিনেমার সবচেয়ে গুরুত্বপূর্ণ সংলাপের মতো। এটি নিছক একটি ঘোষণা নয়, বরং এক সুদূর প্রসারী কৌশলের ইঙ্গিত। হাতামি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন তারা ইসরায়েলি হুমকিকে বিন্দুমাত্র হালকাভাবে দেখছেন না, বরং তিনি ইসরায়েলকে আখ্যা দিয়েছেন এক শত্রু এবং একগুঁয়ে প্রতিপক্ষ হিসেবে, যার ইতিহাস আগ্রাসন ও অপরাধের সাক্ষী। তার মতে ইসরায়েলের নৃশংস কর্মকাণ্ড শুধু গত 2 বছরের গাজা হামলায় সীমাবদ্ধ নয়, বরং 80 বছরের কম সময়ের ইতিহাস জুড়ে তা বারবার দেখা গেছে। ইরানের এই অনড় অবস্থান আসলে তাদের শক্তির এক গভীর আত্মবিশ্বাস থেকে এসেছে। হাতামি জোর দিয়ে বলেন, জাতি হিসেবে তারা অনেক ত্যাগ স্বীকার করেছে। জ্যেষ্ঠ কমান্ডার, বিজ্ঞানী এবং নিরীহ বেসামরিকদের শাহাদাত বরণ করতে হয়েছে। কিন্তু তার দাবি, এই অসম যুদ্ধে তারা জয়লাভ করেছে, কারণ তারা শত্রুর ওপর উল্লেখযোগ্য আঘাত হেনেছে এবং তাদের সব কৌশলগত লক্ষ্য ব্যর্থ করে দিয়েছে। পশ্চিমা বিশ্ব যখন ইরানকে কোণঠাসা মনে করছিল, তখন তারা নিজেদেরকে বিজয়ী হিসেবে দেখছে। এটি কেবল সামরিক শক্তি নয়, বরং এক মানসিক প্রতিরোধের বিজয়। সেনাপ্রধান আরও বলেছেন, তাদের এই ক্ষমতা সুরক্ষিত ও সুদৃঢ় থাকবে। তাদের প্রতিশোধমূলক অভিযান যুদ্ধবিরতির শেষ মুহূর্ত পর্যন্ত জারি ছিল, আর ভবিষ্যতেও দেশের প্রতিরক্ষা শিল্প, বৈজ্ঞানিক অগ্রগতি এবং প্রযুক্তিগত উন্নয়নকে তারা আরও দৃঢ় সংকল্পের সাথে এগিয়ে নিয়ে যাবে। এই ঘোষণা থেকে বোঝা যায়, ইরান শুধুমাত্র বর্তমান নিয়ে ভাবছে না, বরং ভবিষ্যতের জন্য নিজেদের আরও শক্তিশালী করতে বদ্ধপরিকর। এই পটভূমিতে ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পসের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নাইনির একটি সতর্কবার্তা যেন শেষ পেরেক ঠুকে দেয়। তিনি ইসরায়েলি কর্মকর্তাদের উস্কানিমূলক হুমকির জবাবে বলেন, ইরানের প্রতিক্রিয়া আগের চেয়েও ভয়াবহ হবে। এই বিবৃতি যেন এক আসন্ন ঝড়ের শেষ পূর্বাভাস। এটি কেবল কথার কথা নয়, বরং ড্রোন ও ক্ষেপণাস্ত্রের শক্তির ওপর ভিত্তি করে দেয়া একটি বাস্তব হুমকি। ইরানের এই ঘোষণা মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এক নতুন অধ্যায় শুরু করল। এটি কেবল একটি দেশীয় প্রতিরক্ষা নীতি নয়, বরং এক কৌশলগত অবস্থান। তারা স্পষ্ট করে দিয়েছে, তাদের উপর কোনো চাপ প্রয়োগ করে নিরস্ত্র করা যাবে না। ইরান নিজেদের শক্তিকে সম্পূর্ণ সংরক্ষিত এবং যে কোনো মুহূর্তে ব্যবহার করার জন্য প্রস্তুত রেখেছে।
ইসরায়েলি হামলায় তেহরানের পারমাণবিক স্থাপনা ও সামরিক নেতাদের হত্যার পর ইরান কঠোর প্রতিশোধের অঙ্গীকার করেছে। তারা বলেছে এই গল্পের শেষ ইরানের হাতে লেখা হবে। প্রতিশোধের প্রথম ধাপে ইসরায়েল জানিয়েছে ইরান তাদের দিকে ১০০টি ড্রোন নিক্ষেপ করেছে। ইসরায়েল দাবি করেছে ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এই ড্রোনগুলিকে ইসরায়েলি ভূখণ্ডের বাইরেই প্রতিহত করেছে। ইরাক জানিয়েছে ১০০টিরও বেশি ইরানি ড্রোন তাদের আকাশসীমা অতিক্রম করেছে। এর কিছুক্ষণ পরেই জর্ডান জানায় তাদের বিমান বাহিনী ও প্রতিরক্ষা ব্যবস্থা বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ও ড্রোনকে তাদের আকাশসীমায় প্রবেশ করতে বাধা দিয়েছে, কারণ তাদের আশঙ্কা ছিল সেগুলো জর্ডানের ভূখণ্ডে আঘাত হানতে পারে। এই ঘটনা মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়িয়েছে। ইরানের হুমকি ও অভিযোগ। ইসরায়েলের হামলার প্রতিক্রিয়ায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি কঠোর শাস্তি দেওয়ার হুমকি দিয়েছেন। তিনি দাবি করেছেন ইসরায়েল আবাসিক এলাকাগুলোকে লক্ষ্যবস্তু করেছে। ইরান সামরিক ও কূটনৈতিক উভয় ধরনের প্রতিক্রিয়ার প্রতিশ্রুতি দিয়েছে। আমেরিকার ভূমিকা ও ইরানের দৃষ্টিভঙ্গি। ইরান মধ্যপ্রাচ্য মার্কিন সামরিক স্থাপনাগুলিতে আক্রমণ করবে কিনা তা এখনো স্পষ্ট নয়। তবে ইরানের নেতারা সম্ভবত মনে করছেন ট্রাম্প প্রশাসন শুধু এই হামলার বিষয়ে আগে থেকে অবগতই ছিল না, বরং গোপনে এর সমর্থন করেছিল। আমেরিকা এই হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে, কিন্তু তেহরান ইঙ্গিত দিয়েছে যে এই হামলাটি সম্পূর্ণভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সমন্বিত ছিল এবং ইসরায়েলি বিমান বাহিনী সম্পূর্ণরূপে মার্কিন সরবরাহের উপর নির্ভরশীল। ইরান সরকার ইসরায়েলকে সন্ত্রাসবাদের জন্য অভিযুক্ত করেছে। তারা বলেছে এই আক্রমণ প্রমাণ করে যে ইসরায়েল কোনো আন্তর্জাতিক নিয়ম বা আইন মেনে চলে না, বরং প্রকাশ্যে ও নির্লজ্জভাবে সন্ত্রাসী লিপ্ত হয় এবং বিশ্বের চোখের সামনে যুদ্ধের আগুন জ্বালায়। বিবৃতিতে আরো বলা হয়েছে ইরানের সাথে যুদ্ধ শুরু করা সিংহের লেজ নিয়ে খেলা। ইরান সতর্ক করে দিয়েছে যে যদি তাদের সরকার টিকে থাকে তাহলে ইসরায়েলের আক্রমণের মুখে পারমাণবিক বোমা তৈরির চেষ্টা করার প্রয়োজন অনুভব করতে পারে। বিবৃতিতে বলা হয়েছে বিশ্ব এখন ইরানের সমৃদ্ধি, পারমাণবিক প্রযুক্তি এবং ক্ষেপণাস্ত্র শক্তির অধিকারের ওপর জোর দেওয়ার বিষয়টি আরও ভালোভাবে বুঝতে পেরেছে। ইরানের ইস্পাহানের আঞ্চলিক গভর্নররা বলেছেন নাতানজ পারমাণবিক স্থাপনা থেকে ইউরেনিয়ামের কোনো লিকেজ হয়নি, কোনো বিদ্যুৎ বা তেল স্থাপনায় আঘাত হানা হয়নি। ইরান জোর দিয়ে বলেছে পারমাণবিক বোমা তৈরির কোনো গোপন পরিকল্পনা তাদের নেই। কয়েক বছর ধরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর যে আকাঙ্ক্ষা বারবার ব্যক্ত করে এসেছিল, শেষ পর্যন্ত তা বাস্তবের মুখ দেখল। 13 জুন ভোর রাতের দিকে তাদের হামলায় ইরানের রাজধানী তেহরান সহ বেশ কয়েকটি শহর কেঁপে উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আসা অসংখ্য ছবিতে ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনা থেকে ধোঁয়া উঠতে দেখা যাচ্ছে। কিন্তু এই প্রতিক্রিয়াই শেষ নয় বলে মনে করছেন বিশ্লেষকরা। তাদের ধারণা ইরান আরও বড় আকারে প্রতিশোধ নেবে, যা পুরো অঞ্চলকেই যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। তেমনটা হলে তাতে যুক্তরাষ্ট্র জড়িয়ে পড়বে বলে বিশ্লেষক ও বিশেষজ্ঞরা দীর্ঘদিন ধরেই সতর্ক করে আসছেন, বলছে CNN। ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার পারদ চলছে। ইরানের ফোর্দো, নাতানজ ও ইস্পাহানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র সরাসরি ইরান ইসরায়েল সংঘাতে জড়িয়ে পড়েছে। এই হামলার পর ইরান এখন কি করবে? চুপ করে বসে থাকবে নাকি প্রতিশোধের আগুনে পুড়বে মধ্যপ্রাচ্য? বিবিসির সাংবাদিক ফ্রাঙ্ক গার্ডনার এই প্রশ্নে 3টি সম্ভাব্য পথের কথা তুলে ধরেছেন, যার শেষটি হতে পারে ভয়াবহ। পথ 1, চুপচাপ বসে থাকা, দুর্বলতার ইঙ্গিত। প্রথম বিকল্প হলো ইরানের কোনো প্রতিশোধ না নিয়ে চুপচাপ থাকা। এর ফলে যুক্তরাষ্ট্রের আরও হামলা থেকে তারা সাময়িকভাবে রক্ষা পেতে পারে, এমনকি কূটনৈতিক আলোচনার পথ খুলতে পারে। তবে গার্ডনারের মতে বারবার হুঁশিয়ারি দেওয়ার পর যদি ইরান চুপ করে থাকে তাহলে তাদের সরকারকে দুর্বল মনে হতে পারে। জনগণের উপর তাদের নিয়ন্ত্রণ দুর্বল হয়ে পড়ার ঝুঁকি যুক্তরাষ্ট্রের আরেকটি হামলার ঝুঁকির চেয়েও বড় হয়ে দেখা দিতে পারে। অর্থাৎ এই পথ ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতে অস্থিরতা তৈরি করতে পারে। পথ 2, দ্রুত ও তীব্র প্রতিশোধ, যুদ্ধের দামামা।
দ্বিতীয় পথটি হলো ইরান দ্রুত ও তীব্র প্রতিশোধ নেবে। গার্ডনারের মতে, ইরানের হাতে বহু বছর ধরে তৈরি করা ও লুকিয়ে রাখা প্রচুর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে। মধ্যপ্রাচ্য জুড়ে যুক্তরাষ্ট্রের প্রায় 20টি সামরিক ঘাঁটির তালিকা তাদের হাতে আছে, যেগুলো তারা সহজেই লক্ষ্যবস্তু বানাতে পারে। ইরান শুধু ক্ষেপণাস্ত্র হামলাই নয়, তারা ছোট ছোট ড্রোন, দ্রুতগতির নৌকা বা অন্যান্য ছোট অস্ত্রবাহী যানের সাহায্যে দলবদ্ধভাবে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর যুদ্ধজাহাজের ওপর হামলা চালাতে পারে। এটি এমন একটি কৌশল যা ছোট আকারের অস্ত্রের সাহায্যে বড় আকারের ক্ষতি করার ক্ষমতা রাখে এবং যুক্তরাষ্ট্রের জন্য অপ্রত্যাশিত হতে পারে। পথ 3, সুযোগ বুঝে অতর্কিত হামলা, দীর্ঘমেয়াদী আতঙ্ক। ফ্রাঙ্ক গার্ডনারের মতে, ইরানের হাতে সর্বশেষ এবং সবচেয়ে ধূর্ত পথটি হল নিজের সুবিধামতো সময়ে প্রতিশোধ নেওয়া। তেহরান এখনকার উত্তেজনা কমে যাওয়ার জন্য অপেক্ষা করবে। এরপর যখন যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলো সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকবে না, ঠিক তখনই তারা অতর্কিতে আক্রমণ চালাবে। এর চেয়েও ভয়ঙ্কর হলো, ইরান চাইলে তাদের প্রতিবেশী দেশ, যারা যুক্তরাষ্ট্রের সহযোগী হিসেবে পরিচিত, তাদের স্থাপনার উপরও হামলা চালাতে পারে। এমনটি হলে যুদ্ধ গোটা অঞ্চলে ছড়িয়ে পড়ার ঝুঁকি থাকবে, যা মধ্যপ্রাচ্যকে এক দীর্ঘমেয়াদী অস্থিতিশীলতার দিকে ঠেলে দিতে পারে। ইরানে সরাসরি মার্কিন হামলার পর তেহরান কিভাবে এর জবাব দেয়, তার দিকে তাকিয়ে বিশ্ব। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্য জুড়ে বিভিন্ন দেশে থাকা যুক্তরাষ্ট্রের বিভিন্ন ঘাঁটিতে 40,000-এর বেশি মার্কিন সেনা রয়েছে। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিশোধ নিতে ইরানের নেতৃত্বে যে ধরনের হামলাই হোক, এসব ঘাঁটিগুলো তার মূল লক্ষ্যবস্তু হওয়ার ঝুঁকিতে রয়েছে। মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি ঘাঁটি রয়েছে কুয়েতে, 5টি। এছাড়া বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও ওমানে মার্কিন ঘাঁটি রয়েছে। এর বাইরেই যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি রয়েছে সিরিয়া, ইরাক, জর্ডান, সৌদি আরব ও মিশরে। আইআরজিসির কঠোর হুঁশিয়ারি, পালানোর ক্ষমতা তাদের নেই। এদিকে ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি যুক্তরাষ্ট্রের হামলার পর কঠোর ভাষায় হুঁশিয়ারি দিয়েছে। আইআরজিসি এক বিবৃতিতে বলেছে, আগ্রাসী শক্তিগুলোর প্রতিশোধ থেকে পালানোর ক্ষমতা নেই। বিবৃতিতে আইআরজিসি মার্কিন হামলাকে আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন বলে নিন্দা জানিয়েছে। সেই সঙ্গে ইসরায়েল এবং তার মিত্রদের স্বার্থ ও অবকাঠামোগুলো লক্ষ্য করে একটি শক্তিশালী এবং সুনির্দিষ্ট প্রতিক্রিয়ার প্রতিশ্রুতি দিয়েছে। জাতিসংঘে ইরানকে ঘিরে নতুন নাটক, পুতিনের কঠোর বার্তা, ফাইল বন্ধ করুন নয়তো পরিণতি ভোগ করুন। বিশ্ব রাজনীতির দাবার বোর্ডে আবার উত্তপ্ত ইরান ইস্যু। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যখন পশ্চিমা দেশগুলো ইরানের উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের পক্ষে, তখন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যেন বজ্রপাতের মতো হুঁশিয়ারি ছুড়ে দিলেন, ইরানের পারমাণবিক ফাইল বন্ধ করুন নয়তো ফলাফল ভালো হবে না। একদিকে পশ্চিমা নিষেধাজ্ঞা, অন্যদিকে রাশিয়া ও চীনের কাঁধে কাঁধ মিলিয়ে ইরানের পাশে দাঁড়ানো, যেন ইতিহাসের এক নতুন অক্ষশক্তি তৈরি হচ্ছে, যেখানে শক্তির কেন্দ্রবিন্দু এখন তেহরান। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, 2015 সালে স্বাক্ষরিত ইরান পরমাণু চুক্তি JCPOA অনুযায়ী জাতিসংঘের 10 বছরের সময়সীমা 18 অক্টোবর শেষ হয়েছে। তাই এখন সময় এসেছে ইরান ইস্যু জাতিসংঘের আলোচনার তালিকা থেকে সরিয়ে নেওয়ার। মস্কোর ভাষায় ইরানের বিরুদ্ধে যে পারমাণবিক প্রশ্ন তোলা হয়েছিল তা এখন অচল। নিরাপত্তা পরিষদে এর কোনো বৈধতা নেই। রাশিয়া আরও জানায়, ইউরোপের 3 দেশ ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি চুক্তি ভঙ্গ করে পুরনো নিষেধাজ্ঞা ফিরিয়ে আনার চেষ্টা করেছে, যা সম্পূর্ণ অবৈধ ও রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত। চীন রাশিয়া বনাম পশ্চিমা জোট। রাশিয়া ও চীন যৌথভাবে চুক্তি 6 মাস বাড়ানোর প্রস্তাব দিয়েছিল, কিন্তু পশ্চিমা দেশগুলো অহংকারের সঙ্গে তা প্রত্যাখ্যান করেছে। মস্কো বলেছে, এটাই প্রমাণ করে তারা আসলে আলোচনায় আগ্রহী নয়, বরং চায় ইরানকে কোণঠাসা করে রাখতে। রাশিয়ার ভাষায় ইরানের সঙ্গে তাদের সম্পর্ক এখন কৌশলগত অংশীদারিত্বের পর্যায়ে, যা 2025 সালের জানুয়ারিতে মস্কোতে স্বাক্ষরিত চুক্তির মাধ্যমে শুরু হয়ে অক্টোবর থেকে কার্যকর হয়েছে।
ইরানের জবাব, বিশ্বাস, শক্তি ও প্রতিক্রিয়া। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জাতিসংঘে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেন, ইউরোপের এই অবৈধ পদক্ষেপ আন্তর্জাতিক বৈধতা হারিয়েছে। বিশ্ব আমাদের পাশে আছে কারণ আমরা ন্যায়ের পথে। তিনি আরও যোগ করেন, ইরান কখনো পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায়নি। আমাদের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ধর্মীয় ফতোয়া অনুযায়ী গণবিধ্বংসী অস্ত্র ইসলামের বিরুদ্ধে। তেহরানের এই বার্তা যেন বিশ্বকে মনে করিয়ে দিল ইরানের শক্তি তার নীতিতে, তার বিশ্বাসে। অন্যদিকে যুক্তরাষ্ট্র আবারও নতুন নিষেধাজ্ঞা জারি করেছে। প্রায় 50 ব্যক্তি, প্রতিষ্ঠান ও জাহাজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযোগ, তারা ইরানি তেল ও গ্যাস বিক্রিতে সহায়তা করছে। ডোনাল্ড ট্রাম্প অবশ্য নরম সুরে বলেছেন, ইরান অনেক কষ্টে আছে, আমি চাই তারা আলোচনায় আসুক, প্রস্তুত হলে আমি নিষেধাজ্ঞা তুলে নেব। কিন্তু তেহরান বলছে, আমরা মাথা নত করব না। শেষ কথা, এই মুহূর্তে ইরান শুধু নিষেধাজ্ঞা টেবিলে বসে থাকা একটি দেশ নয়, বরং বিশ্বের শক্তির ভারসাম্য বদলে দিচ্ছে তার অবস্থান। রাশিয়ার মিত্রতা, চীনের সমর্থন এবং নিজের জনগণের অবিচল মনোবল, সব মিলিয়ে ইরান এখন এক অনমনীয় শক্তি। যুদ্ধ নয়, কূটনীতি। তবুও যখন প্রয়োজন, ইরান জানে কিভাবে প্রতিপক্ষকে জবাব দিতে হয়। আর সেই কারণে আজও বিশ্ব জুড়ে শোনা যায় এক সুর, ইরানকে ভাঙা যায় না, শুধু সম্মান জানাতে হয়।